রাজস্থান রয়্যালস এই ম্যাচটা কিভাবে জিতলো রে ভাই? কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই ম্যাচ তাদের জেতার কোনো কারণ ছিল না, জেতার কোনো কোট আনকোট অধিকার ছিল না, রাইট ছিল না। সেইখান থেকে অবিশ্বাস্য অকল্পনীয়ভাবে জশ বাটলার তাদের ম্যাচটি জেতালেন একেবারে শেষ বলে গিয়ে। এই কারণেই তো ক্রিকেটটা এত সুন্দর, এই কারণেই তো টি-20 ক্রিকেটে এইরকম রোমাঞ্চ। সুনীল নারিন এরকম একটা অবিশ্বাস্য সেঞ্চুরি করার পরও যে পরাজিত দলে থাকবেন, কে তা ভাবতে পেরেছিল বলেন তো? কলকাতা নাইট রাইডার্সের এই ম্যাচ হারার কোনো কারণ ছিল না। হ্যাঁ, তারা 223 রান করেছিল। নারিনের ওই দুর্দান্ত সেঞ্চুরি, আমি একটা ভিডিও করেছি যে নারিনের ইনিংসটি যে কারণে অবিশ্বাস্যর চেয়ে অবিশ্বাস্য। সুনীল নারিনের ইনিংসের গুরুত্ব, মাহাত্ম্য, ওই অবিশ্বাস্যের চেয়ে অবিশ্বাস্য, এগুলো কোনো কিছুই আসলে গুরুত্ব কমে যাচ্ছে না। তবে শেষ পর্যন্ত গিয়ে দলের জয়টাই তো বড় কথা। জশ বাটলার সেখানে টেক্কা দিয়ে দিয়েছেন সুনীল নারিনকে, এবং সেই টেক্কাটাও আসলে দিয়েছেন কিভাবে। আমি উইন প্রেডিক্টর দেখছিলাম না, কিন্তু আমি নিশ্চিত যে ম্যাচের ওই পার্টিকুলার মোমেন্টে, হাফ টাইমের কথা, বিরতির সময়ের কথা বাদই দেন, ওই পার্টিকুলার মোমেন্টে উইন প্রেডিক্টরে রাজস্থান রয়্যালসের সম্ভাবনা আমার মনে হয় 10%-এরও নিচে ছিল। খুব বেশি মানুষ ভাবতে পারেনি ওই ইনিংসের 13 নম্বর ওভারে যখন বরুণ চক্রবর্তী পরপর 2 বলে রবিচন্দ্রন অশ্বিন ও সিমরান হেটমায়ারকে আউট করেন, স্পেশালি হেটমায়ারের উইকেটটা তুলে নিলেন, তখন আসলে কলকাতা নাইট রাইডার্সের জয়টা মনে হচ্ছিল কেবলই সময়ের ব্যাপার। সেটা মনে হবে না কেন? 121 রানে তারা তুলে নিয়েছে প্রতিপক্ষের 6 নাম্বার উইকেট। তখনও রাজস্থান রয়্যালসের জয়ের জন্য আরো 103 রান দরকার। তাদের হাতে ওই সময় ছিল মাত্র 46 বল। তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যেই সেটা হয়ে গেল 36 বলে 96 রান দরকার, 6 ওভারে 96 রান দরকার। এইটা কি, এই হিসাব কি মেলানো সম্ভব? কিন্তু সেই হিসাব মিলিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস, সেই হিসাব মিলিয়ে দিয়েছেন জশ বাটলার, এবং সেটা মেলানোতে হচ্ছে গিয়ে ওইখানে রবম্যান পাউল খুব 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 সাহায্য করেছেন। ওই যে পার্টিকুলার মোমেন্টার কথাটা আমি বলছিলাম যে 121 রানে ষষ্ঠ উইকেট পড়লো, পরপর 2 বলে বরুণ চক্রবর্তী 2 জনকে আউট করলেন, তখন মনে হচ্ছিল অশ্বিনকে যে ব্যাটিং অর্ডারের উপরে প্রমোট করা হয়েছে, এই জায়গাটাতে কি তারা কি বলে চলে, রাজস্থান রয়্যালসের এই ট্রিকটা আসলে ভুল হয়ে গিয়েছিল। কিন্তু ফাইনালি গিয়ে তারা একটা ওয়ে আউট ঠিকই খুঁজে বের করলো। জশ বাটলার ইনিংসের শুরু থেকে কিন্তু স্ট্রাগল করছিলেন, সত্যি সত্যি স্ট্রাগল করছিলেন। আপনি খেয়াল করে দেখুন যে ওই 121 রানে 6 উইকেট ইনিংসের 13 নম্বর ওভারের কথাটা যখন আমি বলছি, ওই মোমেন্ট পর্যন্ত জশ বাটলারের রান ছিল 28 বলে মাত্র 37। 28 বলে 37 রান করেছেন তিনি ইনিংসটা শেষ করেছেন হচ্ছে গিয়ে 60 বলে অপরাজিত 107 রানে। অর্থাৎ প্রথম 28 বলে যিনি 37 রান করেছেন, তিনি শেষ 32 বলে করেছেন 70 রান, দলকে জিতিয়ে দিয়েছেন। ওই যে শেষ 6 ওভারে দরকার 36 বলে 96 রান দরকার, ওই সময় বরুণ চক্রবর্তীকে ইনিংসে 15 নম্বর ওভারে প্রথম চার্জ করলেন বাটলার, 4টা 4 মারলেন। পরের ওভারে আন্দ্রে রাসেলকে একটা 4 মারলেন বাটলার, আরেকটা 4 মারলেন হচ্ছে ওইখানে তার আরেক ক্যারিবিয়ান যে রবম্যান পাউল তিনি, এবং তারপরের ওভারটা সুনীল নারিনের। মনে হচ্ছিল যে ইনিংসটা ফাইনালি গিয়ে ওই জায়গা থেকে ম্যাচটা আসলে সেটেলড হয়ে যাচ্ছে। কারণ শুরুতে হচ্ছে গিয়ে রবম্যান পাউল হচ্ছে গিয়ে ওই ঝড় তুললেন, 4 ছক্কা মারলেন, মনে হচ্ছিল তখন যে ম্যাচটা চলে আসছে রাজস্থান রয়্যালসের দিকে, এবং সেই সময় সুনীল নারিন কিন্তু এলবিডব্লিউ করে দিলেন পাওয়েলকে। তখন আবার ম্যাচের ফেভারিট হয়ে গেল ওই জায়গাটাতে কলকাতা নাইট রাইডার্স। নিজেদের মাঠে খেলছে, দর্শক, কলকাতার ইডেন গার্ডেন্স 223 রান তারা করে ইতিহাসে কেউ কোনোদিন জিতেনি আইপিএলে। সো সবকিছু মিলিয়ে বাটলারের ইনিংসটা আসলে শেষ পর্যন্ত বৃথা যাবে বা দলের জয়ে কাজে লাগবে না বলেই মনে হচ্ছিল, এবং ওইখান থেকে কিন্তু বাটলার আরো বেশি করে যেন নিজের কাছে দায়িত্বটা তুলে নিলেন। হ্যাঁ, কিছুক্ষণ পরে যখন ট্রেন্ট বোল্ট রান আউট হয়ে গেলেন 2 রান নেয়ার সময়, কিংবা হচ্ছে গিয়ে বাটলারকে স্ট্রাইক দেওয়ার সময়, তখনও 15 বলে আরো 38 রান প্রয়োজন, এবং এই 15টা বলই হচ্ছে গিয়ে বাটলার খেলেছেন। 15টা বলই তিনি ফেস করেছেন। আবেশ খানকে একটা বল তিনি ওই জায়গাটাতে ফেস করতে দেননি। 2 ওভারে দরকার হচ্ছে গিয়ে 28 রান, ওই সময় হচ্ছে গিয়ে 80 রানের 1 ওভারেই তিনি 19 রান তুলে নিলেন, 4 ছক্কার ঝড় তুলে। আর লাস্ট ওভারে তখন 6 বলে 9 রান প্রয়োজন। শেষে গিয়ে প্রথম বলটাতেই ছক্কা মেরে ম্যাচটা 1 অর্থে শেষ হয়ে গেল। একটু এক্সাইটমেন্ট দেখা গেল, তো বাঁচিয়ে রেখেছেন। পরে 3টা ডট বল হলো, কারণ সিঙ্গেল তিনি নেননি। 5th বলে 2 রান নিলেন, আর লাস্ট বলে হচ্ছে আরেকটা সিঙ্গেল নিয়ে ম্যাচটা আসলে শেষ করে দিলেন, দলকে জিতেই আসলে মাঠ ছাড়লেন এইখানটাতে জশ বাটলার। এখন জশ বাটলারের ইনিংসের শুরুটা এবং শেষের অংশটা তো আমি বললাম, যে প্রথম 28 বলে যিনি 37 রান করেছেন, তিনি পরের 32টা বলে আরো 70 রান তুলেছেন, দলকে এভাবে জিতিয়েছেন, ইচ্ছা মতো 4 ছক্কা মেরেছেন।
সুনীল নারিনের ইনিংসটার ওই মাহাত্ম একটু না কমিয়েও বলা যায়, শেষ পর্যন্ত দলের জয়টাই তো শেষ কথা, এবং সেই জায়গাটাতে জর্জ বাটলারই আজকে বিজয়ী। জর্জ বাটলারের ইনিংসটাই শেষ পর্যন্ত সুনীল নারিনের ইনিংসটাকে টপকে গেছে, টেক্কা দিয়ে দিয়েছে। কিন্তু এই ম্যাচটা দেখার পর ওইটাই মনে হচ্ছে এইবারের আইপিএল আরও কী কী যেন আমাদের জন্য জমিয়ে রেখেছে। আমরা হচ্ছে কি ওই যে 287 রান 277 রান দেখছিলাম, এবং সেই সব জায়গাগুলোতেও চেস ডাউন হওয়ার মতো অবস্থা হয়েছিল, ফাইনালে গিয়ে সেটা হয়নি। কিন্তু আইপিএলের হিস্ট্রির সবচেয়ে বড় রান তাড়া করার ঘটনাটা এই ম্যাচটাতে ঘটে গেল, এবং যেভাবে এইবারের আইপিএলে রান টান হচ্ছে এই রেকর্ডটাও থাকবে না, নিশ্চিতভাবেই থাকবে না। সামনে এই 223 রানের বেশি তাড়া করেও কোনো না কোনো দল জিতবে। রাজস্থান রয়্যালস এবং জর্জ বাটলার সেই পথটা তো দেখেই গেলেন নাকি?